এক্স্যাক্টলি রিদিতা। আমি মানুষ চিনতে ভুল করি, যেমন তোকে চিনতে পারলাম না। আমি এতগুলো বছর ভেবে এসেছি তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন, যে সাথে থাকলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। পুরো দুনিয়া আমার বিপরীতে থাকলেও একজন অন্তত আমার পাশে আমার হাত ধরে দাঁড়িয়ে থাকবে। অথচ দেখ, জীবনের সবচেয়ে বড় আঘাতটা খুব যত্ন করে দিয়ে গেলি তুই। আমি কাউকে ভালোবাসি এটা জানা পরও কিভাবে আমাকে ভালোবাসার মতো রুচিবোধ হলো তোর? কেন নিজের অনুভূতিগুলোকে কবর দিলি না? ভালোবাসা অন্যায় না। আমি কখনো তোর কাছে ভালোবাসা দাবি করিনি, আর না করব। দাবি করেছিস। নিজের ভালোবাসা দাবি করতে গিয়ে মিথিকে ঠিক কোথায় নামিয়ে দিয়েছিস তোর ধারণাও নেই। একটা কথা মাথায় রাখিস, মিথি আমার পছন্দ, আমার ভালোবাসা, আমার সর্বস্ব। ওর দিকে ওঠা আঙুল আমি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দিতে গিয়েও দ্বিতীয়বার ভাবব না। ক্ষিপ্র কণ্ঠে ফারহান রীতিতাকে শাসিয়ে বেড থেকে উঠিয়ে নেয় অবহেলায় পড়ে থাকা লাগেজ। এরপর বের হয়ে যায় বাড়ি থেকে। একবারও পিছু ফিরে তাকায় না আর। পরিবার পরিজন প্রত্যেকের কথা অনুরোধ উপেক্ষা করে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশ্যে। রীতিতা বিধ্বস্ত ছন্নছাড়া অবস্থায় ধপ করে বসে পড়ে নিচে। অতপর ফারহানের চলে যাওয়ার বিষয়টা মস্তিষ্কে সচল হতেই দৌড়ে বেরিয়ে আসে রুম থেকে। ড্রয়িং রুম থেকে ভেসে আসছে ফারিহার কান্নার আওয়াজ। অথচ কিছুক্ষণ আগেই আমেজ আয়োজনের কোনো কমতি ছিল না বাড়িতে। সেই থেকে একের পর এক অজস্র কল টেক্সট যাচ্ছে ফারহানের ফোনে, কিন্তু তার ফোন সুইচ অফ। রীতি তার ঠায় দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে, অথচ তার পা কাঁপছে। দাঁড়িয়ে থাকার ক্ষমতা যেন নেই। অনুতপ্ত সে নিজের ভুলের জন্য। এতগুলো বছরের লুকানো অনুরক্তি প্রকাশ না করলে কি খুব ক্ষতি হতো? বরং আজ সবকিছু স্বাভাবিক থাকতো। অনুতাপের জ্বলন্ত শিখায় লোলুহান হৃদিতা আচমকা ফোনে বেজে ওঠা মেসেজ টোনের শব্দে যেন প্রাণ ফিরে পায়। ফারহানের মেসেজ ভেবে দ্রুত ওপেন করতে গিয়ে দেখে হেড অফিস থেকে মেইল এসেছে। জাহাজে থাকাকালীন সে ক্যাপ্টেন পদ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল, বরং একই সাথে কর্নেল পদে যোগদানের জন্য অনুনয় করে মেইল পাঠিয়েছিল তাদের। কারণ ফারহানের সিনিয়র হিসেবে একই সাথে কখনো কাজ করতে পারবে না সে, আবার একসাথে সময় কাটানোর লোভ সামলাতেও ব্যর্থ সে। অতপর ক্যাপ্টেনের জুনিয়র পদ কর্নেল হিসেবে যোগদান করার সিদ্ধান্ত নিয়ে তৎক্ষণাৎ মেল পাঠিয়েছিল তাদের। প্রাথমিকভাবে তারা এমন একজন দুর্ধর্ষ ক্যাপ্টেনকে এরূপ বোকামি না করার জন্য অনুরোধ করে, কিন্তু রীতি তার নিজ সিদ্ধান্তের প্রতি অটলতা দেখে অবশেষে তারাও মেনে নিতে বাধ্য হয়। আর সেই কনফার্মেশন মেলই এসেছে এখন। ভারত থেকে আগত এক কার্গো জাহাজ পথভ্রষ্ট হয়ে হারিয়ে গেছে মাঝ দরিয়ায়। ভারত মহাসাগরে পাড়ি দেওয়ার পর থেকে সেই জাহাজের সাথে কোনোরূপ যোগাযোগ করা সম্ভব হয়ে উঠছে না। তবে কি ধরে নেওয়া যায় সদ্য ক্যাপ্টেন পদে যোগদান করা ক্যাপ্টেন ফারহাদ রাদিফের হাতে এত বড় শিপের দায়িত্ব দিয়ে ভুল করেছেন কর্তৃপক্ষ? নৌপথের যাত্রায় হারানো এই জাহাজের খবর আপাতত এই পর্যন্ত। পরবর্তী কোনো খবর জানতে সঙ্গে থাকুন এবিপি আনন্দের সাথে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নিউজ চ্যানেল পরিবর্তন করতে করতে রায়হান সাহেবের চোখ আটকে যায় উক্ত খবরে। আশেপাশে তাকিয়ে টিভির ভলিউম যথাসাধ্য কম করে তিনি শোনেন পুরো নিউজটা। ইতিমধ্যেই হু হু করে উঠেছে তার বুক। ছেলের জন্য জেগে ওঠা পৃথ্বী সত্তা এই কঠোর মানুষটাকে নাড়িয়ে দিল যেন মুহূর্তেই। শক্ত খুঁটি নড়বড়ে হয়ে ওঠার মতো টলমলে হয়ে উঠলেন রায়হান সাহেব। আচমকা পেছন থেকে ফারিয়া এসে ধরল তাকে। তার চোখে জল। তার মানে ফারিহা শুনেছে সবটা, অথচ তার এত আয়োজন ছিল নরম হৃদয়ের অধিকারী ফারিহাকে না জানানোর জন্যই। নিউজ পেপার টিভি চ্যানেল সবটা জুড়ে রয়েছে এই একটাই নিউজ। খবর শোনা মাত্র এই বাড়িতে ছুটে এসেছে রিদিতা। তার ধারণা ছিল ফারিহা ভেঙে মূর্ছা পড়েছেন এই খবরে। তাকে সামলানো বেশ কষ্টসাধ্য হবে, অথচ এই বাড়িতে আসার পর রায়হান সাহেবের বিপন্ন অবস্থা দেখে আঁতকে উঠে সে। মানুষটাকে বিধ্বস্ত লাগছে, অসহায় ছন্ন ছাড়া। বাবারা বোধহয় এমনই হয়, শক্ত অভেদ্য মোড়কের আড়ালে লুকায়িত নরম তুরা, যার উদাহরণ রায়হান সাহেব নিজেই। আর মেয়েরা তো নারী জাতি, তারা যেমন নরম হতে জানে তেমনি শক্ত হাতে নরম কাদামাটি আঁকড়ে ধরে আশার আলো বাঁচিয়ে রাখতেও জানে। আজকে তার সবচেয়ে বড় উদাহরণ ফারিহা। নৌপথে চীন থেকে পশ্চিম আফ্রিকার যাত্রায় মাঝপথ পাড়ি দিতে হয় ভারত মহাসাগর হয়ে। ভারত মহাসাগরে প্রবেশের কিছুক্ষণ অবধি জাহাজ সঠিক ট্র্যাকেই ছিল, তবে মনিটরে ধরা পড়ে আবহাওয়ার খারাপ হওয়ার আশঙ্কাজনক সংকেত। সচরাচর ভারত মহাসাগরীয় এলাকায় আবহাওয়া খুব একটা মনোরম পাওয়া দুষ্কর, বিশেষ করে বর্ষার ঋতুতে এই রূপ হয় ভয়ঙ্কর। তাই এই ব্যাপারে বিশেষ মাথা না ঘামালেও সমুদ্রের গভীরে প্রবেশ করার পর আচমকাই আবহাওয়ার তুমুল পরিবর্তনে জাহাজ উল্টে যাওয়ার জোগাড়। মনিটরে দেখা যায় সমুদ্রের ঢেউয়ের তোপে জাহাজ মাদাগাস্কার সাইড দিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন অফিসার আর বিভিন্ন টিম মেম্বাররা তাদের যথাসাধ্য চেষ্টা করে জাহাজকে একপাশে হেরে যাওয়া থেকে বাঁচাতে।
অথচ উঁচু উঁচু ঢেউয়ের আঁচড়ে জাহাজ বারবার হেলে যাওয়ার উপক্রম। ফারহান আবহাওয়া মনিটরিং এর সাথে সাথে আশেপাশের অঞ্চলের দিকে লক্ষ্য করে। সাথে সাথে অফিসারকে জাহাজ ঘুরিয়ে অন্য একটা পথ বাছাই করার নির্দেশ দেয়। গভীর সমুদ্রে জলের ঘনত্ব বৃদ্ধি পায়, সেই সাথে চারিদিকের জল ও বায়ুর প্রবাহমান চাপে এক ধরনের সামুদ্রিক গতিবিধি লক্ষ্য করা যায়, যাকে বলে শোয়েল। এই শোয়েলের ফলে জাহাজ একপাশে হেলে যাওয়ার সম্ভাবনা থাকে বহু। সমুদ্রের সাথে বিপুল এক সংঘর্ষের পর জাহাজ ক্রমে চীন দেশের সীমানা ছেড়ে বেরিয়ে আসে। এরপর যাত্রাপথ শুরু করে সিঙ্গাপুর হতে মালা কাস্টার। এতক্ষণ আবহাওয়া বেশ শান্ত। ফারহান স্বস্তির নিঃশ্বাস ফেলে, সেই সাথে হাসির ঝিলিক ফুটে ওঠে বাকি সকলের মুখেও। এই পুরোটা সময় যেন জীবন হাতে নিয়ে দম আটকে ছিল তাদের। রোদ ঝলমলে সকাল। ঘুম থেকে উঠে কেবিনের পর্দা সরাতেই এক চিলতে মিষ্টি রোদ ঠিকরে এসে পড়ে ফারহানের মুখে। ঘটনার আকস্মিকতায় ছট করে চোখ বন্ধ করে নিলেও পরক্ষণে ধীরে ধীরে চোখ খুলে বাইরে তাকায় সে। প্রকৃতির সৃষ্টি রোদ্দুরের মারাত্মক সুন্দর এক আলপনা আচমকায় মন কেড়ে নেয় ফারহানের। মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। গভীর সমুদ্রের জল এতটাই স্বচ্ছ যে রৌদ্র সরাসরি জলের উপর পড়ে প্রতিফলিত হয়ে আসছে তার মুখে। হুট করে দেখলে মনে হবে যেন কাচের উপর পড়া আলোক রশ্মি। রাতের বিস্নিস্নাত আকাশের পর সকালটা আরো বেশি ঝলমলে যেন। সূর্য বিকিরণে কোনো কমতি রাখছে না। ফারহান ব্রেকফাস্ট করে ডেস্ক থেকে ফোন বের করে। জাহাজে আসার আগে একটা বোকার মতো কাজ করেছে সে। ফোনের সিমটা ভেঙে ফেলেছে রাগের মাথায়। টেবিলের উপর পড়ে থাকা মুঠো ফোনটা সযত্নে হাতে উঠিয়ে ফারহান ডায়াল করে মিথির নাম্বারে। কয়েকবার রিং হয়ে আপনা আপনি কেটে যায় ফোনটা। খানিকটা মন খারাপ নিয়ে দ্বিতীয়বার ডায়াল করার আগেই বাইরে জাহাজের ডেক থেকে ডাক আসে ফারহানের। ফোনটা টেবিলে যথাস্থানে রেখে ফারহান শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হয়ে যায় কেবিন থেকে। সিনিয়র অফিসার নাজিম ফারহানের রুমে আসে নিজের ফোন নিতে। ইম্পর্টেন্ট একটা কল অ্যাটেন্ড করার জন্য ফোন খুঁজতে গিয়ে তার মনে পড়ে গতরাতে ফারহানের রুমেই ভুল করে রেখে গিয়েছিল সেটা। সমবয়সী হয় দুজনের মাঝেই বন্ধুত্ব গড়ে উঠতে খুব একটা সময় লাগেনি। এমনকি বাড়ি থেকে চলে আসার কারণ হেতু ঘটনার সবটা আলোচনা করেছে ফারহান নাজিমের সাথে। টেবিলে থাকা ফোনটা সশব্দে বেজে উঠতেই সেটা রিসিভ করে বিনয়ী ভঙ্গিমায় অভ্যর্থনা জানাতেই ওপাশ থেকে ভেসে আসে একটি মিষ্টি সুর। নাজিম তাৎক্ষণিক কান থেকে ফোন নামিয়ে নাম্বার চেক করে। না, তার পরিচিত কোনো নাম্বার তো নয়। তবে বাড়ি থেকে বেশ কিছুদিন ধরেই পাত্রী দেখা চলছে তার জন্য। তবে কি তাদের মধ্যে কাউকে পছন্দ করে ফেলেছেন মা ইতিমধ্যে? এমনকি তার ব্যক্তিগত নাম্বার দিতেও দ্বিধাবোধ করেননি। ঘটনা যদি এমন হয় তবে মেয়েটা নিঃসন্দেহে মায়ের অতীব পছন্দের কেউ, নয়তো এতখানি তাড়াহুড়ো কখনো করতেন না তিনি। ওপাশের মেয়েরই কণ্ঠের বারংবার আহ্বানে ধ্যানভঙ্গ হয় নাজিমের। মেয়েটার কণ্ঠে কিছু একটা আছে। নাজিম আচমকাই ঠোঁট কামড়ে হাসে, অথবা নম্র কণ্ঠে সালাম দেয়। নাজিমের কণ্ঠ শুনে বিপরীত মেয়েটার কণ্ঠের উগ্রতা কমে খানিকটা। বিনয়ী কণ্ঠে বলে ওঠে, আপনি কে বলছেন? মেরিন, অফিসার নাজিম আফসার। মেরিন অফিসার কথাটা শোনা মাত্রই কিয়ৎক্ষণের জন্য থেমে যায় মিথি। অতপর কথা বলা শুরু হয় দুজনের। এসবের মাঝে দুজনেই ভুলে যায় তারা অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত। মিথির বাচ্চামো স্বভাব, কথার মাঝে খিলখিল করে হেসে ওঠা, এসবই মুগ্ধ করে নাজিমকে। অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত থেকে তাদের সম্পর্ক এগিয়ে যায় বন্ধুসুলভ আচরণের পথে। জাহাজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গা ঘেঁষে দক্ষিণমুখী রওনা দিয়েছে। আন্দামান থেকে মাদাগাস্কারের যাত্রাপথ ধরে জাহাজ এগিয়ে চলেছে আপন গতিতে। যাত্রাপথে জাহাজকে সম্মুখীন হতে হয়েছে ক্রস তরঙ্গের সাথে, যেটা সমুদ্রের এমন এক স্রোত যা অন্য এক স্রোতের উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া নিরক্ষরেখা থেকে মেরুর দিকে প্রবাহিত স্রোত যা আশেপাশের স্রোতের তুলনায় উষ্ণ হয়। এই ধরনের স্রোতকে উষ্ণ স্রোত, আর মেরু থেকে নিরক্ষরেখার দিকে প্রবাহিত স্রোতকে শীতল স্রোত বলে, যা আশেপাশের জলের তুলনায় অনেকাংশে শীতল হয়। এছাড়াও সমুদ্রের মাঝে রয়েছে ফ্রিক তরঙ্গ নামের এক ধরনের স্রোত, যা দানব তরঙ্গ, ঘাতক তরঙ্গ, চরম তরঙ্গ এবং অস্বাভাবিক তরঙ্গ নামেও পরিচিত। অস্বাভাবিকভাবে বড়, অপ্রত্যাশিত এবং হঠাৎ প্রদর্শিত পৃষ্ঠ তরঙ্গ, যা জাহাজ এবং বাতিঘরের মতো বিচ্ছিন্ন কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ফ্রিক তরঙ্গ সৃষ্টি হয় মূলত ক্রস তরঙ্গ, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের সমন্বয়। আচমকা উদয়মান এই ভয়ানক প্রাণঘাতী তরঙ্গের উচ্চতা হয় 10 থেকে 15 মিটার পর্যন্ত, যেখানে একটা কার্গো জাহাজের উচ্চতা সামান্য 50 মিটারের মতো। ফলস্বরূপ এই ফ্রিক তরঙ্গের ফলে জাহাজ পুরোপুরি উল্টে জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর। সপ্তম দিনে জাহাজ মাত্র পৌঁছেছে মাদাগাস্কারের কাছাকাছি।
এমন সময় আচমকা স্যাটেলাইট থেকে আবহাওয়া সংক্রান্ত ওয়ার্নিং আসে। খবর আসে স্যাটেলাইট লো ডিপ্রেশনের, অর্থাৎ আচমকা একটা নির্দিষ্ট অঞ্চলের প্রেসার অনেকটা কমে যায়। ফলস্বরূপ আশেপাশের উচ্চ প্রেসারে প্রবাহমান বাতাস সেই নির্দিষ্ট জায়গা অনুসরণ করে চক্রপথে ঘুরতে থাকে, যার ফলে সাইক্লোনের সৃষ্টি হয়। ভারত মহাসাগর থেকে নিচের দিকে যাওয়ার ফলে এখানকার আবহাওয়া প্রচণ্ড শীতল, সেই সাথে অ্যান্টার্কটিকার দম্ভমান বাতাস, উষ্ণ স্রোত, সব মিলিয়ে উচ্চমানের ফ্রিক তরঙ্গ প্রবাহের প্রাক প্রস্তুতি মুহূর্ত। রাত ৯টা, চারিদিকে আবহাওয়া ঘুটঘুটে অন্ধকারের মতো, সেই সাথে কেবিনের মধ্যে বসে থেকেও আওয়াজ পাওয়া যাচ্ছে বাইরের সুউচ্চ স্রোতের ঝাপটার। ডিনার শেষ করে ফারহান হেভি ওয়েদার প্রতিরোধ করার জন্য করণীয় সমস্ত ইনস্ট্রুমেন্টের চেকলিস্ট ভালো করে চেক করে নেয় শেষবারের মতো, অর্থাৎ যাতে আবহাওয়া পরিবর্তনের জন্য যেন জাহাজের কোনোরূপ ক্ষতি না হয় এবং জাহাজের প্রত্যেকের জীবন সহি সালামত থাকে। সমস্ত কাজ শেষ করে গভীর রাতের সমুদ্রের সাথে জাহাজের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে কেবিনে ফেরে ফারহান। আজ অন্তত বাড়িতে একটা কল কর, হানহান। দুই হাত মাথার নিচে ঠেকিয়ে আতশোয়া হয়ে বসে থাকা ফারহান চোখ ঘুরিয়ে তাকায় শব্দের উৎসের দিকে। নাজিম এসেছে কেবিনে। তপ্ত একটা দীর্ঘশ্বাস ঢুকিয়ে ফারহান নাজিমের হাত থেকে ফোন নিয়ে ডায়াল করে একটা নাম্বার। কিছুক্ষণ রিং হওয়ার পরপরই ওপার থেকে শোনা যায় ঘুমন্ত এক নারী কণ্ঠ। হ্যালো, কে বলছেন? কণ্ঠ শোনা মাত্রই ফারহান দুষ্টুমি করে ফোনটা ধরিয়ে দেয় নাজিমের হাতে। অতপর ইশারায় কথা বলার জন্য ইঙ্গিত দেয়, ঠোঁটের কোণে তার দুষ্টুমির হাসি। ফারহানকে এতদিনে এই প্রথম এই রূপে দেখল নাজিম। সবসময় গাম্ভীর্যে ভরপুর ফারহানের এমন দুষ্টু মিষ্টি রূপও যে হতে পারে এ বিষয় একেবারেই অজানা ছিল তার। ওপার থেকে সেই কণ্ঠে হাই তুলতে তুলতে আবারও বলে ওঠে, আরে মাঝরাতে ফোন করছে, কি প্রয়োজন বলবেন তো নাকি? প্রয়োজনীয় না হলে রাখুন। এই না না, শুনুন। ফোন রেখে দিতে গিয়েও কারোর কণ্ঠস্বর শুনে থেমে যায় হৃদিতা। ভ্রুকুচকে খানিকটা রুড়ো কণ্ঠে বলে ওঠে, কে আপনি, আর এত রাতে কল দিয়েছেন কেন? ভাগ্যিস এত রাতে কল দিলাম, নয়তো কারোর ঘুম ঘুম কণ্ঠও যে এত মাতাল করা হয় জানা হতো না। অপরিচিত লোকের এহেন মশকরা শুনে মেজাজ বিগড়ে যায় হৃদিতার। অত্যন্ত রাগী কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, মিস্টার সাচরা, আপনার সাচরামি করার জন্য বরাদ্দ নম্বরটা বোধহয় এই প্রথমবার ভুল জায়গায় চলে এসছে। কারণ আপনার কথা শুনে মনে হচ্ছে আমার মতো কোনো মেয়ের সাথে এর আগে আপনার সাক্ষাৎ হয়নি, নয়তো এতদিনে কুকুরের মতো আপনার লেজটাও সোজা করে দিত। হৃদিতার চিবিয়ে চিবিয়ে বলা কথা শুনে আত্মা শুকিয়ে আসার অভিপ্রায় নাজিমের। ভয়ার্ত চোখে ফারহানের দিকে তাকাতেই দেখে সে মিটি মিটি হাসছে। বড় একটা ঢোক গিরে খানিকটা সাহস সঞ্চার করে নাজিম আবারও বলে ওঠে, এখন তো সাক্ষাৎ হয়ে গেল আপনার সাথে, আপনি না হয় শুধরে। নাজিমের কথা শেষ হওয়ার আগেই উচ্চ কণ্ঠে গর্জে ওঠে হৃদিতা, তোর মতো ছেলের সাথে সাক্ষাৎ করে আমার স্যান্ডেল। মাঝরাতে মেয়েদের কল করে বিরক্ত করার স্বাদ আজন্ম মিটিয়ে দিব তোর। খালি একবার সামনে আয়, ওই মুখ আর জীবনেও কাউকে দেখানোর মতো অবস্থা রাখবো না, আই প্রমিস। নাজিম থতমত খেয়ে ফোনটা ধরিয়ে দেয় ফারহানের হাতে। ফারহান তখন উচ্চ শব্দে হাসছে। হো হো শব্দ সেই ধ্বনিত হয়ে পৌঁছায় ফোনের ওপারে থাকা মানুষটার কানে। অতপর কান হাতে হৃদয়ে কেমন আছিস? নীরবতার চাদর ভেদ করে ভেসে আসা ফোপানোর শব্দ ছাপিয়ে যাচ্ছে বাহিরে তীব্র ঝড় ঝঞ্ঝার শব্দকেও। ফারহান তপ্ত দীর্ঘশ্বাস ফেলে নখ দিয়ে মেঝে খুঁড়তে থাকে মনোযোগ সহকারে। ইতিমধ্যেই ফিসফিসানো ফোপানোর সুর তীব্র হয়েছে। হেঁচকি তুলে কান্না করছে হৃদিতা। ফারহান অবাক হয় হৃদিতাকে দেখে। দীর্ঘ ৫ বছরের বন্ধুত্ব জীবনে এ যাবৎ হৃদিতার এমনভাবে কান্না করতে দেখেনি কখনো। উদ্বিগ্নতা চেপে না রেখে বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠে, রিদিতা, ঠিক আছিস তুই? কেউ কিছু বলেছে? আমার সেদিন চলে আসা নিয়ে কেউ কি তোকে কোনোভাবে দোষারোপ করেছে? মা কি কিছু বলেছে? কি হয়েছে বল প্লিজ। এইভাবে তো কান্না করিস না কখনো তুই। তোর মুখে কান্না অসহ্য লাগছে। প্লিজ প্লিজ চুপ কর। কি হয়েছে একটাবার বল, আমি সব ঠিক করে দেব। তবু তুই কান্না করিস না। অশ্রুসিক্ত কণ্ঠ জোর করে হাসে হৃদিতা। কতগুলো দিন পর ফারহানের কণ্ঠস্বর শূন্য সে। চেপে রাখা নিঃশ্বাসগুলো বোধ হয় একে একে সব মুক্ত হচ্ছে। তাই তো প্রতিটা নিঃশ্বাসের গভীরতা এত বেশি, যেন কত শত দীর্ঘশ্বাস জমিয়ে রেখেছিল বুকের মধ্যে। কিভাবে ঠিক করবি তুই? নিজের অজান্তেই যে জীবন আমাকে উপহার দিয়ে গেছিস, পারবি তা মুছে ফেলতে? পারবি হৃদিতার পুরনো সাহস, ঐভত্য ফিরিয়ে দিতে? হৃদিতা এখন ভয় পায় জানিস, ভয় পায় জনস ভয় পায় জনসমাগম। 10টা লোকের মাঝে 9 জনই বাঁকা চোখে তাকায় আমার দিকে।
খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা করে আমার খুঁত ধরার। নিজেদের মধ্যে আলোচনা করে আমার কমতি নিয়ে। কমতি না থাকলে তো সবার সামনে এভাবে রিফিউজ হতাম না আমি। ভাগ্য আমাকে যে জীবন উপহার দিয়েছে, জানি না কিসের দোষে এই পরিণতি লেখা হলো। তবে আমি তাদের কখনোই ক্ষমা করব না, যারা আমার জীবনের সবটুকু আলো ছিনিয়ে অন্ধকার কুকুপে থেকে দিয়েছে। কখনোই ক্ষমা করব না। আর আমাকে? ফারহানের কণ্ঠে বিষাদ। হৃদিতা থমকায়, বুক কেঁপে ওঠে তার, ভেঙে আসে ঠোঁট, অতি কষ্ট আটকে রাখে নিঃশ্বাস। নিজের অংশের দোষ স্বীকার করি না আমরা। ছুরি দিয়ে হাত কাটলে দোষ হাতের হয় না, হয় ছুরির। তুই আমার এমনই এক অংশ। ফারহান থমকে যায় কিয়ৎক্ষণের জন্য। এত কাছ থেকেও এতদিনে একবারের জন্য হৃদিতার অনুভূতি বুঝতে পারেনি। কিভাবে লুকিয়ে রেখেছিল সে এতখানি ভালোবাসা এটুকু বুকের মধ্যে? কষ্ট হয়নি? হয়েছে তো বটেই, হয়েছে বলেই তো আজ তার প্রকাশ ঘটছে ক্ষণে ক্ষণে। আচমকা অদ্ভুত এক ইচ্ছে চেপে বসলো ফারহানের মনের মাঝে। হৃদিতাকে দেখার ইচ্ছে। কানে ফোন চেপে রেখে ফারহান পর্দা সরিয়ে শিপের বাইরের দিকে তাকালো। রীতিমতো উত্তাল পাত্তাল অবস্থা। অবস্থা এখনো খুব একটা বেগতিক না হলেও সম্ভাবনা প্রখর। জলের তোড়ের সাথে ক্রমাগত যুদ্ধ চালিয়ে ওপর নিচ করে পিচিং মুভমেন্ট করছে জাহাজ। ভাগ্য সহায় না হলে আজ রাতে তাদের প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা বেশ। ঝট করে অডিও কল কেটে দিয়ে ভিডিও কল দেয় ফারহান। রীতিতা রিসিভ করে নিচের দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকখানি কান্না করেছে খানিকক্ষণ আগে। চোখে মুখে লালাফ কান্না আর বিষাদের ছাপ। ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার চেষ্টায় মত্ত। ফারহান হাসে, বেশ শব্দ করে হাসে। কঠোর খোলসের আড়ালে সুপ্ত নরম শামুকের ন্যায় স্নিগ্ধ লাগছে হৃদিতাকে। মস্তিষ্ক ফারহানকে সিগন্যাল দেয় বারংবার সে নিষিদ্ধ তোর জন্য, কিন্তু মন নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁক তার বরাবরই বেশি। রীতিতা, তাকে এদিকে। নিরীহ ভঙ্গিতে দ্রুত মাথা নাড়ে হৃদিতা, যার অর্থ সে কোনোভাবেই তাকাবে না। কি ব্যাপার, এমন করছিস কেন? তুই জানিস আমি কেমন পরিস্থিতিতে আছি। টাকা বলছি এদিকে। ফোনের দিকে তাকালে যদি তুই হারিয়ে যাস। এমন তো কত শতবার হয়েছে। মনে হয়েছে তুই এসেছিস, তোকে ছুঁতে পারছি, কিন্তু পরক্ষণেই হাওয়ার সাথে মিশে আমাকে বোকা বানিয়েছিস। এবার আর পারবো না। তোর হারিয়ে যাওয়া মেনে নিতে। প্লিজ এই কঠিন কাজটা আমাকে বলিস না। আজ না থাকলে সত্যি হয়তো আর কোনোদিনও দেখতে নাও পেতে পারিস। হৃদিতা চমকায়। ফারহানের কণ্ঠস্বরে বাক্যের সত্যতা প্রমাণ পাচ্ছে। ঝট করে চোখ তুলে তাকায় সে। উস্কো খুস্কো চেহারা, শীতল চাহনি ফারহানের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। হৃদিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ফারহানের দিকে। চোখের কোলে এখনো জমাট বেঁধে রয়েছে অশ্রুকণা। হৃদিতার এহীন অবস্থার জন্য নিজেকে দায়ী করলেও মশকরা করার উদ্দেশ্য নিয়ে বলে, কি ব্যাপার, মরা কান্না করছিস কেন? বিয়ে না করে বিধবা হলে নাকি? এই সত্যি করে বলতো, লুকিয়ে বিয়ে করে রাখিসনি তো? যেই হারে শোক পালন করছিস, আমার কিন্তু বেশ সন্দেহ লাগছে ব্যাপারটা। ফারহান, তুই জীবনেও শুধরানোর মানুষ না। ফালতু জিনিস নিয়ে মশকরা না করে কি হয়েছে বল। জাহাজে কি কোনো রকম সমস্যা হয়েছে? কোনো পার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে? তুই ঠিক আছিস তো? সম্ভবত কালকের মধ্যে মাদাগাস্কারে পৌঁছে যাব, যদি সব ঠিকঠাক থাকে। আর না হলে কি? মনিটরে ডার্ক রেড অ্যালার্ট, হঠাৎ হঠাৎ করে সামনে থেকে বিশাল উচ্চতার ফ্রিক ওয়েভ। আপাতত যা স্টেবল থাকলেও বাকি রাতটুকু পরিস্থিতি বোধহয় সামলানো যাবে না। হৃদিতা হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিস্তব্ধতার চাহনি। অতপর দুই হাত মুখে ঠেকে হুহু শব্দে কেঁদে ওঠে। বিস্ময়ে হতবাক ফারহান, অন্তরাত্মা কেঁপে ওঠে তার। হৃদিতা এভাবে কাঁদছে, ঠিক কতখানি আঘাতে আঘাতে জর্জরিত হলে তার মতো স্ট্রং মেয়ে ছন্ন ছাড়ার মতো কাঁদতে পারে। নিজেকে ভীষণ অসহায় লাগে ফারহানের। এভাবে কাঁদছিস কেন হৃদিতা? তোর মতো স্ট্রং মেয়েকে এইভাবে একদম মানাচ্ছে না। প্লিজ গ্রো আপ। মেয়েদের মতো এত আবেগী হয়ে কাঁদতেও পারিস তুই? ও মাই গড! ভালোবাসা মানুষকে ঠিক কতখানি দুর্বল করে দেয় তা বোঝার ক্ষমতা তোমার নেই। সম্রাট আকবরের মতো হৃদয়হীন মানুষের মনেও কোমল স্পন্দন সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে যে ভালোবাসা। আমি সেই ভালো তোমাকে বেসেছি। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে একপাক্ষিকেই ভালোবাসার প্রকাশে আজ হয়তো আমি হেয় তোমার চোখে। তবু আমার ভালোবাসা মিথ্যা না, আর না মিথ্যা এই কথা। তোমার সামান্য রক্তক্ষরণে জল ছাড়া মাছের মতো ছটফট করবে এক মানবী। শোনো প্রিয়, তুমি শুধু ভালোবাসাকে অনুভব করেছো প্রেয়সীর কাছাকাছি থেকে, আর আমি আমার ভালোবাসাকে বেঁচে থাকার একমাত্র কারণ হিসেবে বেছে নিয়েছি। মাঝরাত।
ফারহান মনিটর এরিয়া ছেড়ে বের হয়ে আসে বাইরে। জলোচ্ছ্বাস জাহাজকে সামনে থেকে হিট করছে বারবার। ফলস্বরূপ জাহাজের গতিবেগ কমতে থাকছে ক্রমান্বয়ে, এমন এক পর্যায়ে যেখানে জাহাজের গতিবেগ বেশি না হলে যে কোনো মুহূর্তেই উল্টে যেতে পারে। অথচ সামনে থেকে আসা তরঙ্গকে কাটিয়ে এর চেয়ে বেশি গতিবেগ যাওয়া সম্ভব হচ্ছে না। ফারহানের নির্দেশে একজন অ্যাসিস্ট্যান্ট বাইনোকুলারের মাধ্যমে আশেপাশে পর্যবেক্ষণ করে। বিধায় অন্য কোনো জাহাজ দেখা যায় সেই উদ্দেশ্যে। তাপমাত্রা অতিরিক্ত কম হওয়ার জন্য শীতল ভারী বাতাসের চাপ বেশ। ফলস্বরূপ চারিদিকে গাঢ় অন্ধকার ছাড়া খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। মাথার উপর থাকা সার্চ লাইট জ্বালিয়ে জাহাজ এগিয়ে যাচ্ছে গন্তব্যে। রাত ৩টে। ফারহান মাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আচমকা বড় বড় কিছু তরঙ্গ আসে সামনে থেকে। অতিরিক্ত ধাক্কা খেয়ে জাহাজ একপাশে হেরে গেছে প্রায়। এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না অনেকেই। ফলস্বরূপ আচমকা ধাক্কায় আহত হয়। তাদের মধ্যে একজন ফারহান। পায়ে চোট পেয়েছে প্রচন্ড, তবুও হাল না ছেড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আসে কন্ট্রোল রুমে। নিজের হাতে তুলে নেয় পুরো জাহাজের গুরু দায়িত্ব। অতঃপর তরঙ্গকে সোজাসুজি ভাবে কেটে তো কখনো বাম পাশে হেলে পড়া জাহাজকে এক ঝটকায় ডান পাশে হেরিয়ে সুউচ্চ তরঙ্গের মাঝ দিয়ে বেরিয়ে যায় পরিস্থিতিতে প্রতিকূলে। অথচ ফারহানের ভীষণভাবে মনে পড়ছে রিদিতার বলা শেষ শেষ কথাগুলো। রিদিতার টুমি ডাক শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাওয়া ফারহানকে সেই অবস্থায় রেখেই ঝট করে কল কেটে দেয় সে। অতঃপর সাথে সাথেই বেজে ওঠা মেসেজ টোনে ভেসে ওঠে এক সংলাপ। আমি জানি তোমার কিছু হবে না, কিছু হতে পারে না তোমার, কারণ ওই দেহে দুজনের প্রাণ নিহিত। তোমার কিছু হলে হয়তো নিঃস্ব হবে অনেকে, কিন্তু নিঃশেষ হবে একজনই। সৃষ্টিকর্তা এতটা অন্যায় করতে পারেন না আমার সাথে। তার তার বিচারে কোনো খামতি থাকতেই পারে না। আমি জানি তুমি ফিরবে। আমি অপেক্ষার প্রহর গণনা শুরু করলাম। নিজের যত্ন নিও প্রিয়। আসলে কি সৃষ্টিকর্তা তাদের রক্ষা করবেন আজ, নাকি সমুদ্রের বুকে হারিয়ে যাবে এই জাহাজ? এতগুলো প্রাণী ভাবনার মাঝেই ডান পাশ থেকে আসা প্রচন্ড এক ধাক্কায় অসাবধানবশত ছিটকে মেঝেতে পড়ে ফারহান। মাথায় পাওয়া প্রচন্ড আঘাতের সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে সে। শীতের গতি ঘুরিয়ে তরঙ্গের বুক চিরে বেরিয়ে এসেছে তারা। কর্মীদের মাঝে কয়েকজন অল্প স্বল্প আহত হলেও ক্যাপ্টেন ফারহানের অবস্থা ব্যাগতিক। অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়ে ফেলেছে। শরীরের বিভিন্ন জায়গায় অল্প আঘাত পেলেও মাথা আর পায়ের আঘাতটা গুরুতর। বিগত ৩০ মিনিট ধরে নানান উপায়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেছে টিমের সদস্যরা, কিন্তু ফলাফল শূন্য। এর চেয়ে বেশি রক্তক্ষরণ হলে প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা প্রবল। ফলস্বরূপ স্যাটেলাইটের মাধ্যমে খবর পৌঁছতেই স্পেশাল বোট পাঠানো হয় কাছাকাছি বন্দর থেকে। মাদাগাস্কারে অবস্থিত সর্বোচ্চ উন্নত হসপিটালে অ্যাডমিট করানো হয় ফারহানকে। মাথায় পাওয়া আঘাত বেশ গুরুতর। ছিটকে পড়ে যাওয়ার সময় রুমে থাকা কোনো এক ধারালো সুচালু যন্ত্র গেঁথে যায় মাথায়। ফলস্বরূপ গভীর ক্ষত। অতপর প্রাণ সংশয়। ২০ আগস্ট। ফারহানের সাথে যোগাযোগের ২ সপ্তাহ পেরিয়েছে। রিদিতা ঠিক মতো ঘুমোতে পারে না সেই রাত থেকে। এই বুঝি ফারহান বাড়ি ফিরবে। সুস্থ সবল মানুষটা তার সামনে দাঁড়িয়ে রাগ দেখিয়ে বলবে, তো সাহস কিভাবে হয় আমাকে ভালোবাসার? আমি তো ভালোবাসি না, কখনো ভালোবাসতে পারবো না। কিন্তু না, এমন কিছুই হয় না। ফেরে না ফারহান আজও। রোজকার মতো আজও রিদিতার স্বপ্নে দেখলো ফারহান ফিরেছে। মাথায় ব্যান্ডেজ দেওয়া নিস্তেজ একটা শরীর। আটকে ওঠে রিদিতা। ভয় ঘুম ভেঙে যায় তার। বিছানা ছেড়ে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখলো ফজর হতে আর খানিকটা সময় বাকি। দেরি না করে চট জলদি অজু করে বসে পড়ে জায়নামাজে। ফারহানের সাথে কথা হওয়ার ২ দিন পর রিদিতা ফোন করেছিল নাজিমের নম্বরে। উদ্দেশ্য ফারহানের খোঁজ নেওয়া। রিদিতা বেশ রুক্ষ অথচ নমনীয় কণ্ঠে ফারহানকে ফোন দেওয়ার কথা বললে নাজিম সেদিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে তাকে। রিদিতা কোনো ক্রমে কান্না চেপে রেখে নাজিমকে অনুরোধ করে ফারহান কেমন আছে এখন সেটা জানাতে। নাজিম দীর্ঘশ্বাস ফেলে নিজের অপারগতা জাহির করে। সেই থেকে ঠিকমতো ২ চোখের পাতা এক করতে পারে না রিদিতা। তবে বেশ বিচক্ষণতার সাথে বাড়ির সবার থেকে লুকিয়ে রাখে ব্যাপারটা। বিধায় চিন্তায় আবার না অসুস্থ হয়ে পড়েন ফারিহা। সকাল ৭টা বেজে ৩০। ফারিহার ঔষধের সাথে ঘুমের ঔষধ থাকায় বেশ বেলা করে ঘুম থেকে ওঠেন তিনি। রায়হান সাহেব রেডি হচ্ছেন বের হওয়ার জন্য। রিতা কিচেনে নাস্তা বানাচ্ছে। ফারহান যাওয়ার পর থেকে ফারিহার মনের সাথে সাথে শরীরও ভেঙে পড়ে যেন। কয়েকদিনের বয়সের ছাপ ফুটে ওঠে চোখে মুখে। অসুস্থ আয়মান সাহেবকে সামনে আবার ফারিহার দেখভাল করা লতিফার একার পক্ষে সম্ভবপর হচ্ছিল না। লুবা কিছুদিন এই বাড়িতে থাকলেও নিজের সংসার ছেড়ে বেশি দিন থাকা তার পক্ষেও সম্ভব ছিল না। মিথি নিজের ফ্যাশন ডিজাইনের কোর্স পড়াশোনা নিয়ে ব্যস্ত। এমতো অবস্থায় রিদিতা হাল ধরে সংসারে।
6 মাসের লিভ নেয় কাজ থেকে। নিজের ছুটি সহ অতিরিক্ত 2 মাসের ছুটির আর্জি নিয়ে বেশ ছুটাছুটি করতে হয় তাকে। অতঃপর লতিফা আর হৃদিতা মিলে মোটামুটি সচ্ছলভাবেই সামলে নিচ্ছে পরিবারটাকে। মেইন গেট হতে সাইরেন বাজিয়ে ছুটে আসছে অ্যাম্বুলেন্স। গরম চায়ের কাপ হাতে হৃদিতার ফারিহাকে ঘুম থেকে ডাকার উদ্দেশ্যে তার রুমের দিকে পা বাড়িয়েছিল মাত্রই। অতঃপর সাইরেনের শব্দে কেঁপে ওঠে বুক, থেমে যায় কদম। মনের মাঝে উকি দিতে থাকে নানান কুচিন্তা। বুকটা মোচড় দিয়ে ওঠে মুহূর্তেই। ভোরে দেখা স্বপ্ন যদি সত্যি হয়, কিংবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু। ভাবনার মাঝেই কেঁপে ওঠে শরীর। চায়ের কাপ হাতে গরম চা উল্টে পড়ে যায়। শরীর চেয়ে মন গভীর ক্ষত পাওয়া মানুষটা আদৌ বুঝতে পারে না তার পা পুড়েছে গরম চা পড়ায়। অ্যাম্বুলেন্স থেকে হুইল চেয়ারে করে নামানো হলো ফারহানকে। ততক্ষণে রায়হান সাহেব আর ফারিহা এসে উপস্থিত হয়েছেন সেখানে। ঘুম ঘুম চোখে অসুস্থ শরীর নিয়ে দরজার কাছে আসতেই বিস্ময়ে ফারিহার পড়ে যাওয়ার উপক্রম। হৃদিতা 2 হাতে আগলে নেয় তাকে। বুক দুরু দুরু করছে তারও। মাথায় ব্যান্ডেজ, শরীরে হসপিটালের পোশাক পরিহিতা। ফারহানকে দেখে হু হু করে কেঁদে ওঠেন ফারিহা। চোখের উপর হাত ঢেকে শুয়ে আছে ফারহান। ফারিহা নিঃশব্দে এসে বসেন তার মাথার কাছে। চোখ তার ছলছলে। তবুও ছেলের সামনে এভাবে ভেঙে পড়তে চাননি তিনি। অতঃপর আদুরে হাত রাখেন ফারহানের মাথায়। চোখ তুলে তাকায় ফারহান। ফারিয়াকে পাশে দেখে ফিকে হাসে। মলিন কণ্ঠে বলে ওঠে, এখনো রেগে আছো আমার উপর মা? সেই উপায় তুই রেখেছিস? রাগ করে কান ধরে যে ছিঁড়ে নেব তার আগেই নিজের অঘটন ঘটিয়ে এসেছিস। এই কি হাল করেছিস নিজের? কিভাবে হলো এসব? ফারহান একে একে সব খুলে বলে ফারিহাকে, শুধুমাত্র রীতি তার বলা কথাগুলো বাদ দিয়ে। সবটা শুনে ফারিহা শুক্রিয়া জানান সৃষ্টিকর্তা নিকট। অনেক বড় বিপদ হওয়া থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য সৃষ্টিকর্তার নিকট অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙে ফারহানের। কতগুলো দিন পরে নিঃশ্বাস ভরে মুক্ত বাতাস টেনে নেয় ভেতরে। হসপিটালের মেডিসিনের গন্ধযুক্ত বাতাসে দম বন্ধ হয়ে আসছিল যেন। বেডে ভর দিয়ে কোনো ক্রমে উঠে আতশো হয়ে বসে ফারহান। এমন সময় রুমে আসেন ফারিহা। ফারহানকে উঠতে সাহায্য করেন বেড থেকে। ফারিহার সাহায্যে ফ্রেশ হয়ে রুমে এসে সাইড টেবিলের দিকে তাকিয়ে বেশ অবাক হয়। ব্রেকফাস্ট থেকে শুরু করে মেডিসিন একে একে সাজানো সব। ভ্রু কুঁচকে মায়ের দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকাতেই হেসে ফেলেন ফারিহা। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলে ওঠেন, মেয়েটা সত্যি পারেও বটে। সবকিছু একা হাতে সামলে ঠিক তোর জিনিসগুলো কেমন গুছিয়ে দিয়ে গেছে দেখ। মেয়ে মানে? আমার কয়টা মেয়ে আছে শুনি? হৃদিতা, কিন্তু কাল থেকে তো দেখতে পেলাম না ওকে একবারও। আমি এসেছি জেনেও একবারও আসলো না দেখতে। ও আবার এত সকাল সকাল উঠতে শুরু কর ও আবার এত সকাল সকাল উঠতে শুরু করলো কবে থেকে? দারুণ উন্নতি তো। ফারহানের রসিকতা বুঝতে পেরে চোখ পাকিয়ে তাকান ফারিহা বেগম। অতঃপর রাগান্বিত কণ্ঠে বলে ওঠেন, আমার মেয়েকে নিয়ে একদম ফাজলামি করবি না বলে দিলাম। কি অবস্থায় ফেলে গিয়েছিলিস মেয়েটাকে তোর কোনো ধারণা আছে? অন্য কেউ হলে আর কখনো এই বাড়ির ছায়া মারাতো না। অথচ মেয়েটা কি সাবলীলায় নিজেকে ভুলে আমাদের সামলে নিয়েছে। বিগত দিনগুলোতে অনেক কিছু ঘটে গেছে ফারহান। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। প্লিজ মা, পরিষ্কার করে বলো তো একটু। তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আত্মীয় স্বজনের মাঝে নানান গুঞ্জন ছড়িয়ে পড়ে। যেহেতু হৃদিতার আসা যাওয়া আগে থেকেই এ বাড়িতে ছিল, তাদের ধারণা তোর সাথে তার বিশেষ কোনো সম্পর্ক ছিল। তাই তো তোদের না জানিয়েই আমরা এভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সাহস পেয়েছি। না হলে বিয়ের আগে একই ছাদের তলায় এভাবে রাত কাটানোর মতো কাজে আশকারা দিতাম না আমরা বড়রা। আর এখন যখন বিয়ের কথা উঠেছে, তুই বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছিস। কারণ মেয়ের নিশ্চয়ই চরিত্রের দোষ আছে। নইলে এতদিন একসাথে থেকে আজ কেন বিয়ে করতে নারাজ হলি? বড়লোকের সুন্দরী মেয়েরা এমন অনেক ছেলেদের সাথে রাত কাটায়। এটা তাদের কাছে জলভাতের মতো। এসব জেনেই তুই বিয়ে করতে অস্বীকার করেছিস। এসব কথা ঠিক যেমন আমাদের কানে এসেছে, হৃদিতার কানেও গেছে। কিছু মানুষ তো কৌতুক করে হেসে ওর মুখের ওপরেই বলেছে যে আহারে, মেয়েটাকে কে বিয়ে করবে এখন? বিয়ের দিন বর এভাবে বিয়ে ভেঙে দিয়ে চলে গেল। এত সুন্দর দেখতে মেয়েটা, ভাগ্য এমন কেন যে হলো? মেয়েটা সব মুখ বুজে সহ্য করলেও ওর চোখের কোলে জমা জল আমি দেখেছি। ভেতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে। নিজেকে গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না।
এমনকি যে সংসারটা দেখছিস, মেয়েটা না থাকলে কবেই ছন্নছাড়া হয়ে যেত। আমাকে সহ এই বাড়িটাকে একাই আগলে রেখেছে। মেয়েটা নিজে হাসতে ভুলে গেছে, অথচ আমাদের ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে প্রত্যাহ।